This conference will now be recorded. আসসালামু আলাইকুম। তোমরা কতজন আছো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? Yes, ma'am. স্ক্রিন দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয়, শুনতে না পাও বা স্লাইড দেখা না যায়, চেঞ্জ না হলে আমাকে বলবে। Okay. তোমরা কি তোমাদের পরীক্ষার নোটিশটা পেয়েছো? সেকেন্ড টার্মের একটা অ্যাসেসমেন্ট এক্সাম হবে। Yes, ma'am. হ্যাঁ, তাহলে তোমাদের ফার্মাকোলজি তো সম্ভবত 17 তারিখে না? Yes, ma'am. ওটার পরীক্ষাটা হবে 50 নাম্বারের উপর। এর মধ্যে 10 থাকবে এমসিকিউ আর 40 নাম্বার থাকবে এসএকিউ। আচ্ছা দেখো, আজকে আমরা শুধু সেকেন্ড টার্মের কিছু কোশ্চেন ডিসকাস করব। প্রথমে হলো নভেম্বর 2019। এখানে এন্ডোক্রাইন থেকে একটা কোশ্চেন এসেছে যে ইন্ডিকেশনস অফ ফিনাস্টেরাইড। ফিনাস্টেরাইড কি, এটা তোমাদের এন্ডোক্রাইনে আমি পড়িয়েছিলাম, যেটা হলো একটা অ্যান্টি অ্যান্ড্রোজেন ড্রাগ। দেখো টেস্টিস থেকে যে টেস্টোস্টেরন ডাইহাইড্রো টেস্টোস্টেরনে কনভার্ট হয় একটা এনজাইম দিয়ে। এনজাইমটার নাম হলো 5 আলফা রিডাকটেজ। দেখা যায় যে মেইন অ্যান্ড্রোজেন যেটা, ওইটা হলো এই ডাইহাইড্রো টেস্টোস্টেরন। আমরা যদি অ্যান্টি অ্যান্ড্রোজেন ইফেক্টটা পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, যে 5 আলফা রিডাকটেজ এনজাইমটাকে ইনহিবিট করে দিতে হবে, যাতে টেস্টোস্টেরনটা ডাইহাইড্রো টেস্টোস্টেরনে কনভার্ট না হয়। আর এই এনজাইমটাকে আমরা ইনহিবিট করি ফিনাস্টেরাইড নামক এই এনজাইমটা দিয়ে, এই ড্রাগটা দিয়ে। তাহলে এইখানে এসেছে যে ইন্ডিকেশনস কি কি। এর ইন্ডিকেশনস এর মধ্যে আছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, আর্লি মেল প্যাটার্ন বালনেস ইন ম্যান অ্যান্ড ওমেনের ক্ষেত্রে এটা হার্সুটিজমের। হার্সুটিজম মানে তো জানো, এক্সেসিভ গ্রোথ অফ হেয়ার ইন ওমেন। হার্সুটিজমের ক্ষেত্রে দেওয়া হয় ফিমেল পেশেন্টে, আর মেল পেশেন্টে কি দেওয়া হয়, বাল্ডনেসে মানে হেয়ার লসে দেওয়া হবে। দেখো দুইটাই অপোজিট। ওমেনে কি হয়, যখন এক্সেসিভ অ্যান্ড্রোজেনটা থাকে ওদের হার্সুটিজম হয়, হেয়ার গ্রোথ বেশি হয়। আর মেইলে কি হয়, এই ডাইহাইড্রো টেস্টোস্টেরনের জন্য দেখবে যে মেইলের একটা কমন ক্যারেক্টারিস্টিক থাকে যে মাথায় টাক পড়ে যায়, ব্যালডনেস বলে যেটাকে। এটাকে প্রিভেন্ট করার জন্য অনেক সময় এই ফিনাস্টেরয়েডটা দেওয়া হয়। আর বিনাইন মেইন ইউজ হলো এটার বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। তাহলে এমসিকিউ যখন পড়বে, শুধু যে ওইটুকু পড়বে তা না, রিলেটেড কিছু পড়ে ফেলবে, তাহলে ওই চ্যাপ্টারটা একটু পড়া হয়ে যাবে। Finasteride is a steroid-like inhibitor of 5-alpha reductase enzyme, which causes reduction in the dihydrotestosterone level. It is the main androgen in male. এটা ওরালি দেওয়া হয়। আর ইন্ডিকেশন হলো এই তিনটা: benign prostatic hyperplasia, hirsutism in women, and early male pattern baldness in men. নেক্সট আসো যে রফিকক্সিব ওয়াজ উইথড্রন ডিউ টু। রফিকক্সিব কোন গ্রুপের ড্রাগ বলো তো? মনে আছে? আমি রিভিশন ক্লাসেও পড়িয়েছিলাম। রফিকক্সিব এটা হলো একটা কক্স-2 ইনহিবিটর এবং সিলেক্টিভ কক্স-2, শুধু কক্স-2 কে ইনহিবিট করে, যার কারণে
প্রোস্টাগ্ল্যান্ডিনের সিনথেসিসটা বন্ধ হয়ে যায়। এটা কেন উইথড্র করা হয়েছে? দেখা যায় যে যদি আমি সিলেক্টিভ COX-2 ইনহিবিটর ইউজ করি, এক্ষেত্রে কার্ডিওভাস্কুলার যে ইভেন্টগুলি, কার্ডিও ইসকেমিক হার্ট ডিজিজ অথবা মানে এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যাঞ্জাইনা, এর ইনসিডেন্সটা বেড়ে যায়। এই জন্য 2005-এ এটা মার্কেট থেকে উইথড্র করা হয়েছে। আর এখন যে সেলিকক্সিবটা পাওয়া যায়, এটাও একটা COX-2 সিলেক্টিভ COX-2 ইনহিবিটর। ওখানে একটা ব্ল্যাক বক্স ওয়ার্নিং থাকে। কি থাকে ওই ওয়ার্নিং এ? ব্ল্যাক বক্স ওয়ার্নিং হলো যে একটা স্ট্রিপের উপর, ওষুধের পাতার উপর একটা বোল্ড করে একটা ব্ল্যাক বক্স থাকে, ওর ভিতর ওয়ার্নিং দেওয়া থাকে। সেলিকক্সিবের ক্ষেত্রে ওয়ার্নিংটা হলো যে ইট ইনক্রিজ দ্য রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ইভেন্টস এন্ড স্ট্রোকস। কেন করে বলতো? সিলেক্টিভ COX-2 ইনহিবিটরস গুলি কেন এই কার্ডিওভাস্কুলার ইভেন্টের ইনসিডেন্সটাকে বাড়ায়, বলতে পারবে? কি হয় এখানে? সিলেক্টিভ COX-2 দিলে হাইপার টেনশন হয়, ইডিমা হয়, ফ্লুইড ওভারলোড হয়। এই জন্য দেখা যায় যে হার্ট অ্যাটাক আর স্ট্রোকের রিস্কটা বেড়ে যায়। এই ইয়ারটা মনে রেখো, উইথড্রনের 2005-এ এটা উইথড্র করা হয়েছে। নেক্সট আসো, নেক্সট কোশ্চেন ছিল যে হোয়াট আর দ্য অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশনস অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল। অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশনে এইখানে যে অপশনগুলি আছে এর মধ্যে তিনটা হলো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন: carcinoma of breast, undiagnosed vaginal bleeding and history of myocardial infarction. এখানে হিস্ট্রিটা কিন্তু ইম্পর্টেন্ট, যে পার্সোনাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি না। যখন পার্সোনাল হিস্ট্রি, যে পেশেন্টের আগে একটা এমআই হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, তখন তুমি পেশেন্টকে আর ওসিপি দিতে পারবে না, এটা তখন অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। আর পেশেন্টের যদি আনডায়াগনোজড ভ্যাজাইনাল ব্লিডিং থাকে অথবা কার্সিনোমা অফ ব্রেস্টের হিস্ট্রি থাকে বা প্রেজেন্ট থাকে, যে ও ট্রিটমেন্ট নিচ্ছে, তখনও তুমি তাকে ওসিপিটা দিতে পারবে না। এখানে আরেকটা অপশন আছে মাইগ্রেন, কিন্তু মাইগ্রেন কে বলা হয় যে এটা অ্যাবসলিউট না। এখানে তুমি কশাসলি দিতে পারো যদি পেশেন্টের মাইগ্রেনের হিস্ট্রি থাকে বা পেশেন্টের মাইগ্রেন থাকে। আরেকটা অপশন হলো এজ অ্যাবভ 35 ইয়ার্স, এটাও অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন না, রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। যখন 35 ইয়ার্স এর ওভার হবে পেশেন্ট, তখন তুমি ওকে কম্বাইন্ড পিলটা না দিয়ে প্রজেস্টেরন অনলি পিল দিতে পারো, কিংবা কম্বাইনটাও দেওয়া যায়। দেখো আর কি কি কন্ট্রাইন্ডিকেশনস আছে। ওসিপিস আর কন্ট্রাইন্ডিকেটেড ইন পেশেন্ট উইথ থ্রোম্বোফ্লেবাইটিস, মানে পেশেন্টের যদি ভেনাস কোনো থ্রোম্বোসিস বা ইনফ্লামেশন, থ্রোম্বোফ্লেবাইটিস মানে ভেইনে ইনফ্লামেশন, অথবা থ্রোম্বোএম্বলিক কোনো ফেনোমেনা থাকে, যেমন কোনো ডিসিটি, ডিভিটি, ডিপ ভেইন থ্রোম্বোসিসের কোনো হিস্ট্রি থাকে, তাকে তুমি দিতে পারবে না। আর কার্ডিওভাস্কুলার আর সেরিব্রোভাস্কুলার ডিজিজ থাকলে এগুলি হলো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন: থ্রোম্বোফ্লেবাইটিস, থ্রোম্বোএম্বলিক ফেনোমেনন, কার্ডিওভাস্কুলার এন্ড সেরিব্রোভাস্কুলার disorder. Since these preparations have caused aggravation of pre-existing disorder, they should be avoided or used with caution. দেখো এখানে কিন্তু absolutely contraindicated বলেনি। কোন কোন পেশেন্টের ক্ষেত্রে তুমি cautiously ইউজ করবে? In patients with liver disease, asthma, eczema, migraine. পরীক্ষা এমসিকিউ এর অপশনে মাইগ্রেনটা আছে। মাইগ্রেন, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, অপটিক নিউরাইটিস অথবা রেক্টোবালবার নিউরাইটিস, অথবা পেশেন্টের যদি কোনো সিজার বা কনভালশনের হিস্ট্রি থাকে বা এপিলিপসি থাকে, তখন তুমি পেশেন্টকে অ্যাভয়েড করাই বেটার। কিন্তু যদি দিতেই হয় তাহলে তোমরা যদি এমসিকিউ এর যে 10টা প্রশ্ন আমি তোমাদেরকে
ইমেজটা মেইল করেছি, তোমাদের কাছে যদি না থাকে তোমরা মনিটরের কাছ থেকে নিয়ে নেবে, আমি আর ছবিগুলি তোমাদের দিয়েছি। তোমরা যদি দেখো এই 10টা কোশ্চেন যদি একটু রিলেটেড আশেপাশে কিছু পড়ো তাহলেই দেখবে পুরা ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম খুব স্মুথলি পড়া হয়ে যাচ্ছে। আর এমসিকিউ এর জন্য অবশ্যই টেক্সট বইটা রিডিং করতে হবে। এসে কিউ কমন পড়বে, কিন্তু এমসিকিউ যে সব সময় কমন পড়বে তা কিন্তু না। জাস্ট হয়তো স্টেমটা কমন পড়বে যে অক্সিটোসিন থেকে আসবে, আর এবিসিডি ওই স্টেম গুলি চেঞ্জ করে দিতে পারে। এখন দেখো এখানে নেক্সট কোশ্চেন হলো অক্সিটোসিন। এখানে অক্সিটোসিন থেকে কি বলেছে যে প্রথম স্টেমটা ছিল যে ইট ইজ এ পেপটাইড হরমোন সিক্রেটেড বাই পোস্টেরিয়র পিটিউটারি। এটা মনে রেখো, তোমাদেরকে জিজ্ঞেস করলে ক্লাসে তোমরা কিন্তু কনফিডেন্টলি বলতে পারো না যে পোস্টেরিয়র পিটিউটারি। অক্সিটোসিনটা পোস্টেরিয়র পিটিউটারি থেকে রিলিজ হয়। অ্যান্টিরিয়র পিটিউটারির হরমোনগুলি কি? গ্রোথ হরমোন, লুটিলাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, আর কি আছে, প্রোল্যাকটিন আছে। আর পোস্টেরিয়র পিটিউটারি থেকে আসে অক্সিটোসিন আর এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন। এখানে ভাইবাতে একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে আমরা কি জানি অক্সিটোসিন কি করে? ইউটেরাইনের কন্ট্রাকশন করে। তো যদি একটা পেশেন্ট কনসিভ করে তারপর তার ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে তার যদি অক্সিটোসিন তো নরমালি পোস্টেরিয়র পিটিউটারিতে সিনথেসিস হচ্ছে, রিলিজ হচ্ছে, হাইপোথ্যালামাসে সিনথেসিস হয়ে পোস্টেরিয়র পিটিউটারিতে থেকে রিলিজ হচ্ছে, তাহলে পেশেন্টের যে ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে যদি অক্সিটোসিন লেভেলটা থাকে, ব্লাডে থাকে, তাহলে কি হবে? পেশেন্টের কি অ্যাবর্শন হয়ে যাওয়ার কথা না? থ্রেটেন অ্যাবর্শন অথবা মিসড অ্যাবর্শন হয় না। কেন হয় না? কারণ ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে ইউটেরাসের স্মুথ মাসেলে অক্সিটোসিন রিসেপ্টর গুলি ডেভেলপ করে না, মানে এক্সপ্রেশন হয় না ওদের, ওরা ফাংশনিং হয় না, ফাংশনিং থাকে না। এটা হলো একটা প্রোটেক্টিভ ফেনোমেনা যে ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে অক্সিটোসিনটা ইউটেরাইন স্মুথ মাসেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করে কোনো কাজ করতে পারবে না। কারণ যদি অক্সিটোসিন ইউটেরাইন স্মুথ মাসেলে বাইন্ড করে ইউটেরাসের কন্ট্রাকশন হয় তাহলে কি হবে? অ্যাবর্শন হয়ে যাবে পেশেন্টের। তাহলে কি হয় যে সেকেন্ড হাফ অফ প্রেগন্যান্সিতে দেখা যায় যে সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে uterine smooth muscle increase in the expression of oxytocin receptor and become increasingly sensitive to the stimulant action of endogenous oxytocin. এখানে দেখো endogenous oxytocin এর কথা বলেছে, তার মানে আমাদের প্রেগন্যান্ট ওমেনের ব্লাডে যে নরমালি অক্সিটোসিনটা থাকে ওটা ফার্স্ট ট্রাইমেস্টারে তার ইউটেরাসকে কন্ট্রাক্ট করতে পারবে না। সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে আস্তে আস্তে দেখা যায় যে একটা রিদমিক কন্ট্রাকশন হয় ইউটেরাসে, প্রেগন্যান্ট ইউটেরাসে। আর আরেকটা কোশ্চেন আসে যে অক্সিটোসিন কোন রুটে দেওয়া হয়? যখন তুমি ইন্ডাকশন অফ লেবারের জন্য দেবে বা ইন্ডাকশন অথবা অগমেন্টেশন, মানে কন্ট্রাকশনটাকে বাড়ানোর জন্য অথবা কন্ট্রাকশনটাকে ইনিশিয়েট করার জন্য প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে দেখা যায় যে স্যালাইনের মধ্যে দেয় ড্রিপ হিসেবে, ইন্ট্রাভেনাসলি। আর যখন বেবি ডেলিভারি হয়ে যায় পোস্টপার্টাম ব্লিডিংটা কন্ট্রোল করার জন্য ওইটা ইন্ট্রামাসকুলারলি দেওয়া হয়। আবার কি হয় দেখবে যে বেবি ডেলিভারি হওয়ার সাথে সাথে 2 অ্যাম্পুল বা 3 অ্যাম্পুল অক্সিটোসিন আইএম দিয়ে দিচ্ছে। কেন? এটা প্লাসেন্টার ডেলিভারিতেও হেল্প করে। এই প্রশ্নটাও এসেছে একবার যে পোস্টপার্টাম ব্লিডিং কন্ট্রোল করার জন্য অক্সিটোসিনটা কি রুটে দেওয়া হয়? বি নাম্বার অপশনে ছিল যে ইজ ইট বাউন্ড টু প্লাজমা প্রোটিন। এটা ফলস হবে কারণ অক্সিটোসিন ইজ নট বাউন্ড টু প্লাজমা প্রোটিন and is rapidly eliminated by the kidney and liver। আর সার্কুলেটিং হাফ লাইফ হলো এটার only 5 minutes। তার মানে এটা মনে রেখো যে অক্সিটোসিনটা প্লাজমা প্রোটিনের সাথে বাউন্স না, এটা কোনো স্টোরেজ ফর্মে থাকে না, এটা র্যাপিডলি ইলিমিনেটেড হয়ে যায়।
আমরা পড়েছি না হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড কিছু ড্রাগের নাম, আর আজকে একটা পেলে যে এমন একটা হরমোন বা ড্রাগ যেটা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে না, ফ্রিলি থাকে, তার মানে ওর হাফ লাইফটাও এই জন্য কম, শর্ট হাফ লাইফ। নেক্সট স্টেম ছিল যে অক্সিটোসিন স্টিমুলেট দি রিলিজ অফ প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড লিউকোট্রিনস দ্যাট অগমেন্ট ইউটেরাইন কন্ট্রাকশন। এটা ট্রু হবে, কারণ অক্সিটোসিন অলসো স্টিমুলেট দি রিলিজ অফ প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড লিউকোট্রিনস। মানে অক্সিটোসিন নিজে তো ইউটেরাইন কন্ট্রাকশনটাকে স্টিমুলেট করবেই, তার সাথে সাথে অক্সিটোসিনটা কি করবে, প্রোস্টাগ্ল্যান্ডিন আর লিউকোট্রিনস এর রিলিজটাকে বাড়িয়ে দেবে। প্রোস্টাগ্ল্যান্ডিনও ইউটেরাসের উপর একই কাজ করে, অক্সিটোসিনের মতোই কি করে, ইউটেরাইন স্মুথ মাসেলকে কন্ট্রাক্ট করে, রিথমিক কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন করে। তার মানে অক্সিটোসিন দিলে কি হবে, দুইটা কাজ পাবো আমরা, অক্সিটোসিনের ইফেক্টটাও পাবো, সাথে সাথে প্রোস্টাগ্ল্যান্ডিনের ইফেক্টটাও পাবো। আর ফিটাল ডিস্ট্রেসে কখনোই অক্সিটোসিন দেওয়া যাবে না। কন্ট্রাইন্ডিকেশনস টু অক্সিটোসিন ইনক্লুড ফিটাল ডিস্ট্রেস, ফিটাল ম্যাল প্রেজেন্টেশন, মানে ফিটাস যদি ধরো নর্মালি প্রেজেন্টেশনটা কি হয়, সেফালিক, মাথাটা নিচে থাকে, কোনো কারণে যদি ব্রিজ প্রেজেন্টেশন হয় যে পেশেন্টের মাথা উপরে থাকে, তখন অক্সিটোসিন দেওয়া যাবে না। প্লাসেন্টাল অ্যাব্রাপশন অথবা প্লাসেন্টা প্রিভিয়া থাকলে, অথবা প্রিডিসপোজিশন ফর ইউটেরাইন রাপচার, ইউটেরাইন রাপচারের চান্স কখন থাকে, ধরো পেশেন্টের প্রিভিয়াসলি ইউটেরাইন সার্জারি হয়েছে, সিজারিয়ান সেকশন অথবা কোনো এক্সটেন্সিভ ইউটেরাইন সার্জারি, ধরো ফাইব্রয়েড ছিল তার কোনো বড়, ওই পেশেন্টের ক্ষেত্রে তোমার অক্সিটোসিন দিতে হলে খুব কেয়ারফুলি দিতে হবে, বেটার টু অ্যাভয়েড অক্সিটোসিনটা ড্রিপ দেওয়া বা ইনিশিয়েশন অফ লেবারের জন্য তখন অক্সিটোসিনটা দেওয়া যাবে না। এই কন্ট্রা ইন্ডিকেশনটা খুব ভালো করে মনে রাখবেন। আর নেক্সট কোশ্চেন ছিল যে অ্যাটোসিবান কি? অ্যাটোসিবান হলো একটা অক্সিটোসিনের অ্যান্টাগনিস্ট। এটা কখন দেওয়া হয়? টকোলাইটিক হিসেবে দেওয়া হয়। তোমরা কি বলতে পারো টকোলাইটিক এজেন্ট কাকে বলে? টকোলাইটিক এজেন্ট কাকে বলে? এটা বারবার বলেছি, এটা জানো তোমরা। তোমাদের কারো নাম শো করছে না, কারা কারা আছে? টকোলাইটিক হলো যে ইউটেরাস কন্ট্রাকশনটাকে যেসব ড্রাগ ইনহিবিট করে ওগুলিকে বলে টকোলাইটিক এজেন্ট। যেহেতু অক্সিটোসিন কি করে, ইউটেরাইন কন্ট্রাকশনকে বাড়ায়, তো অক্সিটোসিনের অ্যান্টাগনিস্ট কি করবে, অ্যাটোসিবান, অবভিয়াসলি এটা ইউটেরাইন কন্ট্রাকশনটাকে ইনহিবিট করবে, টকোলাইসিস করবে। কখন দেয় এটা? প্রিটার্ম লেবারে। মানে পেশেন্টের কোনো কারণে প্রিটার্ম লেবারের হিস্ট্রি আছে বা ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে, মনে হচ্ছে যে লেবার ইন্ডাকশন হয়ে যাবে, তখন তাকে অ্যাটোসিবান দেওয়া হয়। আর দেখবে যে পেশেন্টের যদি ফার্স্ট ট্রাইমেস্টারে থ্রেটেন অ্যাবর্শনের চান্স থাকে, তখন তাদেরকে কি দেয়, বিটা অ্যাড্রেনোরিসেপ্টর অ্যাগোনিস্ট। নাম বলতে পারবে কোনটা দেয় বিটা অ্যাগোনিস্ট?
কোন বিটা অ্যাগনিস্ট দেয়? সালবিউটামল দেয়। আর ম্যাম রিটোড্রিন, আইসোপ্রোক্সেন। তবে এখন সালবিউটামল খুব একটা ব্যবহার করে না, এখন দেওয়া হয় প্রোজেস্টেরন প্রিপারেশন গুলি, লো ডোজে প্রোজেস্টেরন প্রিপারেশন দেওয়া হয়, অ্যালাইল ইস্টাডিওল এগুলি দেওয়া হয়। কারণ আমরা কি জানি প্রোজেস্টেরনটা কি ইউটেরাইন মাসেলের যে কন্ট্রাকশন ওটাকে ইনহিবিট করে রাখে যাতে অ্যাবর্শন না হয়। এই জন্য দেখা যায় যে এখন খুব একটা সালবিউটামল দেওয়া হয় না। অবশ্য পেশেন্ট যদি অনেক সময় অ্যাফোর্ড করতে না পারে, কারণ প্রোজেস্টেরন প্রিপারেশন গুলি একটু এক্সপেন্সিভ, তখন তাকে সালবিউটামল দেওয়া যায়। তো একটা প্রেগনেন্ট ওমেনকে যদি দেখো তুমি ফার্স্ট ট্রাইমেস্টারে সালবিউটামল দিয়েছে কিন্তু পেশেন্টের কোনো অ্যাজমার হিস্ট্রি নেই, তখন তুমি কি ভাববে? যে ভুল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে? না, তখন তোমার চিন্তা করতে হবে যে পেশেন্টের হয়তো কোনো কারণে ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছিল বা থ্রেটেন অ্যাবর্শনের চান্স ছিল, এই জন্য তাকে সালবিউটামল দেওয়া হয়েছে অ্যাজ এ টকোলাইটিক। নেক্সট কোশ্চেন ছিল, দেখো ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস। অ্যান্টিমাইক্রোবিয়াল থেকে আমরা জানি ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস কোনগুলি আছে। কিছু আছে 50S কে ইনহিবিট করে, কিছু আছে 30S রাইবোজোমাল ইউনিট কে ইনহিবিট করে। কি কি আছে? ম্যাক্রোলিডস আছে, অ্যামাইনো গ্লাইকোসাইড আছে। ম্যাক্রোলিডস এর মধ্যে কি কি আছে? ইরাইথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন। আর কি আছে? টেট্রাসাইক্লিন আছে। এগুলি হলো ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। দেখো এখানে ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে? lipid water partition coefficient of aminoglycoside varies according to environmental pH। এটা ট্রু হবে, কারণ দেখা যায় যে লো pH এ অ্যামাইনোগ্লাইকোসাইডটা কাজ করে বেশি, সেলকে পেনিট্রেট করতে পারে বেশি। তার মানে এনভায়রনমেন্টাল পিএইচ এটাকে পিএইচ এর উপর এটা ভ্যারি করে। misreading of mRNA code and formation of toxic protein best explain bactericidal effect of aminoglycoside। আমরা জানি যে প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস গুলি নরমালি ব্যাকটেরিওস্ট্যাটিক হয়, কিন্তু অ্যামাইনোগ্লাইকোসাইড হলো এক্সেপশন, যেটা হলো যদিও প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে তবুও এটা ব্যাকটেরিওসিডাল। কেন ব্যাকটেরিওসিডাল? এই অ্যান্সারটা ফলস হবে, কারণ শুধু যে এই এমআরএনএ মিসরিডিং এর জন্য টক্সিক প্রোটিন তৈরি হচ্ছে তার কারণে এটা ব্যাকটেরিওসিডাল না। এটা যে তিন ভাবে কাজ করে। কি কি ভাবে কাজ করে দেখো। প্রথমে এটা 30S সাব ইউনিট অফ রাইবোজোমাল প্রোটিনের সাথে বাইন্ড করে, তারপর তিন ভাবে কাজ করে। প্রথমে কি, protein synthesis is inhibited by at least 3 ways: interference with the initiation complex of peptide formation। আমরা কি জানি যে প্রোটিনটা হলো অনেকগুলি পেপটাইড নিয়ে একটা প্রোটিন গঠিত, তো ওটা কি করে পেপটাইড ফর্মেশনের শুরুতেই ওটা ইন্টারফেয়ার করে ব্যাকটেরিয়ায়। তারপর কি করে মিসরিডিং অফ এমআরএনএ which causes incorporation of incorrect amino acid into the peptide and results in a non-functional protein। মানে ধরো এখানে লিউসিন থাকার কথা অ্যামাইনো অ্যাসিড, ও কি করবে এটা মিসরিডিং করবে, এমআরএনএ কে মিসরিডিং করে ওটা হয়তো লাইসিন বা অন্য কোনো আদার অ্যামাইনো অ্যাসিড, হিস্টিডিন বা আদার অ্যামাইনো অ্যাসিডে রিডিংটা দিবে, যার কারণে একটা নন ফাংশনাল প্রোটিন হবে অথবা টক্সিক প্রোটিন ফর্মেশন হবে। আর কি করবে ব্রেকআপ অফ পলিজোম ইনটু নন ফাংশনাল মোনোজোম। এই তিনটা ওভারঅল ইফেক্ট মিলে অ্যামাইনোগ্লাইকোসাইডটা ব্যাকটেরিওসিডাল। These activities occur more or less simultaneously and the overall effect is irreversible and leads to cell death। তার মানে শুধু যে মিসরিডিং এর জন্য এটা ব্যাকটেরিওসিডাল তা না, এই ওভারঅল ইফেক্টের জন্য এই প্রসেসটা হলো ইরিভার্সিবল। এই জন্য অ্যামাইনোগ্লাইকোসাইড গুলি
ব্যাকটেরিওসিডাল। তাহলে আসো আবার প্রশ্নটাতে, তার মানে এটা ফলস হবে, প্রথমটা ট্রু পরেরটা ফলস হবে। ড্রাগ ইফ্লাক্স বেস্ট এক্সপ্লেইনস রেজিস্ট্যান্স এগেইনস্ট অ্যামাইনোগ্লাইকোসাইড, এটাও ফলস হবে, কারণ অ্যামাইনোগ্লাইকোসাইডের রেজিস্ট্যান্স কিভাবে হয়, এই তিন ভাবে হয়। Production of a transferase enzyme that inactivates the aminoglycoside by acetylation or phosphorylation, মানে এটুকু মনে রাখো যে একটা ব্যাকটেরিয়া কি করে, ট্রান্সফারেজ এনজাইমটা প্রডিউস করে যা কিনা অ্যামাইনোগ্লাইকোসাইডকে ইনঅ্যাক্টিভ করে দেয়, অথবা অ্যামাইনোগ্লাইকোসাইডকে সেলের ভিতরে ঢুকতে দেয় না। impaired entry of aminoglycoside into the cell, অথবা কি করে, অ্যামাইনোগ্লাইকোসাইড যে 30S রাইবোজোমাল সাবইউনিটের সাথে বাইন্ড করবে ওটাকে মিউটেশন করে দেয়, অথবা ডিলিট করে দেয়, অথবা অল্টার করে দেয়। তার মানে এখানে ওই ইফ্লাক্স পাম্পটা নেই অ্যামাইনোগ্লাইকোসাইডে, এই তিন ভাবে রেজিস্ট্যান্স হয়, সো এটা ফলস হবে। আরেকটা কি ছিল যে ইরাইথ্রোমাইসিন ইজ গিভেন ইন প্রোড্রাগ ফর্ম টু ওভারকাম ব্যারিয়ার অফ পুয়ার ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি। ইরাইথ্রোমাইসিনটা দেখা যায় যে ইরাইথ্রোমাইসিন যদি আমি এস্টার ফর্মে দেই, এস্টারিফিকেশন করে দেই, ওর বায়োঅ্যাভেলেবিলিটি বাড়ে। আমরা তো জানি প্রোডাক্ট কেন ফর্মুলেশন হয়, বায়োঅ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য, অথবা ড্রাগটা যাতে আগেই ডিস্ট্রয় হয়ে না যায় সাইট অফ অ্যাকশনে যাওয়ার আগে, অথবা প্যালাটেবিলিটি বাড়ানোর জন্য, যে কোনো ড্রাগ খুব বিটার টেস্ট, এটাকে প্রোড্রাগ হিসেবে দিব যাতে বিটার টেস্টটা আমি মার্কস করতে পারি। ইরাইথ্রোমাইসিনের ক্ষেত্রে এটা ট্রু হবে, কারণ আমি যদি ইরাইথ্রোমাইসিনের প্রোড্রাগ দেই বায়োঅ্যাভেলেবিলিটি বাড়বে। Next question is azithromycin is a drug metabolizing enzyme inhibitor. Azithromycin কি enzyme inhibitor drug? এনজাইম ইনহিবিট করে অ্যাজিথ্রোমাইসিন। আমরা যখন ম্যাক্রোলিড পড়েছি যে ক্ল্যারিথ্রোমাইসিনের অ্যাডভান্টেজ ওভার ইরেথ্রোমাইসিন, আবার অ্যাডভান্টেজেস অফ অ্যাজিথ্রোমাইসিন ওভার ক্ল্যারিথ্রোমাইসিন অর ইরেথ্রোমাইসিন কি কি ছিল অ্যাডভান্টেজ গুলি? এই তো ক্লাসে পড়ানো হয়েছে, পরে রিভিউ ক্লাস তো বারবার হলো, স্যার পড়িয়েছেন না? আমরা তো গত ক্লাসেও মনে পড়েছি এনজাইম ইনহিবিটিং ড্রাগ গুলি, মানে ড্রাগ মেটাবোলাইজিং যে এনজাইম ওগুলিকে কোন কোন ড্রাগ ইনহিবিট করে। ওর মধ্যে অ্যাজিথ্রোমাইসিন ছিল না, ইরাইথ্রোমাইসিন ছিল, তার মানে এটা হলো অ্যাজিথ্রোমাইসিনের একটা অ্যাডভান্টেজ ম্যাক্রোলিডস তিনটার মধ্যে, যে এটা মাইক্রোজোমাল এনজাইমকে ইনহিবিট করে না, ওয়ান্স ডেইলি ডোজ দেওয়া যায়, এটা 72 আওয়ার্স থাকে ফাইব্রোব্লাস্টের মধ্যে, তারপর স্লোলি রিলিজ হয়। এখন আসলে নেক্সট কোশ্চেন ছিল, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ক্লোরোকুইন? ক্লোরোকুইন কখন কখন দেওয়া হয়? এই প্রশ্নগুলি স্যারদের খুব প্রিয়, তখন তুমি ম্যালেরিয়া বললে স্যাররা স্যাটিসফাই হবে না, ম্যালেরিয়া ছাড়া যে তিনটা আছে এই তিনটা বলতে হবে। ম্যালেরিয়া তো বলবে অবশ্যই, ম্যালেরিয়া আবার বাদ দিয়ে দিও না। ক্লোরোকুইন is a drug of choice in the treatment of uncomplicated non-falciparum and sensitive falciparum malaria. আর কি কি কখন দেওয়া হয়? অ্যামিবিক লিভার অ্যাবসেসে, রিউমাটয়েড আর্থ্রাইটিসে, আর
সিস্টেমিক লুপাস ইরিথ্রোমাটোসাস। তাহলে এখানে প্রশ্নের এর মধ্যে যেগুলি আছে কি কি আছে, হেপাটিক অ্যামিবিয়াসিস আছে, এটা ট্রু হবে। আর বাকিগুলি ফলস হবে কোশ্চেনে, আর বাকিগুলি নেই। ডিএলই আছে, ডিএলই মানে জানো, এটাকে বলে ডিসকয়েড লুপাস ইরিথ্রোমাটোসাস, মানে ওটা সিস্টেমিক না। Next question হলো, following beta-lactam antibiotics can safely used in patient with a history of allergy to penicillin. পেনিসিলিনে অ্যালার্জি থাকলে কি সেফালোস্পোরিনে অ্যালার্জি থাকতে পারে? হাইপারসেনসিটিভিটি। দেখো টেক্সট বইয়ে কি আছে, যে পেশেন্ট উইথ এ হিস্ট্রি অফ অ্যানাফাইলেক্সিস টু পেনিসিলিন শুড নট রিসিভ ফার্স্ট অর সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন। তার মানে যে পেশেন্টের পেনিসিলিনে অ্যালার্জি আছে তাদেরকে তুমি ফার্স্ট অথবা সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন দিবে না, একেবারেই দিবে না, অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। কিন্তু থার্ড অথবা ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন তুমি দিতে পারো, বাট উইথ কশন, প্রেফারেবলি ইন এ মনিটর সেটিং। এখন বলো এর মধ্যে ফার্স্ট আর সেকেন্ড জেনারেশন কোনটা, কোনগুলি দিবে না? আচ্ছা এখানে তো এসেছে ক্যান সেফলি ইউজ, তার মানে কোনটা দিবে এখানে? এখানে থার্ড জেনারেশন আর ফোর্থ জেনারেশন কোন দুইটা, কোনগুলি? সেফিপিন কোন জেনারেশনে? সেফিপাইন ফার্স্ট ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশন, হ্যাঁ। আর লোরাকার্সেপ, সেফট্রাক্সন, সেফাক্লোর, সেফাক্লোর কোন জেনারেশনে? এটা কি দিতে পারবে? ভুলে গেছো জেনারেশন গুলি? এটা পড়বে, কোনটা ফার্স্ট জেনারেশন কোনটা সেকেন্ড জেনারেশন পড়বে নামগুলি, তারপর মনে রাখবে যে ওগুলি তুমি দিতে পারবে না পেনিসিলিনের অ্যালার্জি থাকলে। বেটার হয় পেনিসিলিনের অ্যালার্জি থাকলে সেফালোস্পোরিন গ্রুপটাকেও অ্যাভয়েড করা। কিন্তু কোনো কারণে ধরো কোনো সেফট্রাক্সন দিতে হচ্ছে, তখন তুমি দিতে পারো, কশাসলি দিতে পারো, যেহেতু সেফট্রাক্সনটাই ইন্টারভেনাসলি দেওয়া হয়, ওটার ক্ষেত্রে আরো মনিটরিং করে তারপর দিতে হবে। এখানে গেল নভেম্বর 2019 যে এমসিকিউ গুলি ছিল সেকেন্ড টার্মের, এখন শুধু সেকেন্ড টার্মের গুলি বললাম, যেহেতু তোমাদের 17 তারিখে পরীক্ষা। চেষ্টা করবে যে যে 10টা কোশ্চেন আমি দিয়েছি ওর মধ্যে সেকেন্ড টার্ম গুলি পড়ে ফেলতে। 10টা এমসিকিউ থাকবে, তো ধরো অন্তত 6 থেকে
যারা ক্লাস করছো তাদের কাছে কি প্রশ্নগুলি আছে এখন? এখানে ইমেজটা শো করছে না প্রশ্ন। জি ম্যাম। দেখো জুলাই 2015 এর কোশ্চেনটা দেখো। এখানে প্রথম দিকের কোশ্চেনগুলি ফার্স্ট টার্মে। নাম্বার 9 কোশ্চেনটা, ফলোইং ড্রাগ ইজ নট এ বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। কি কি হবে এর মধ্যে? বিটা ল্যাকটামেজ ইনহিবিটর না। বিটা ল্যাকটামেজ ইনহিবিটর কি কি আছে এর মধ্যে? ক্ল্যাভুলানিক অ্যাসিড আর সালবেক্টাম। তার মানে বাকিগুলি ট্রু হবে। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, যে অল অফ দি ফলোইং আর সাইড ইফেক্টস অফ স্টেরয়েড। আমরা জানি যে লং টার্ম স্টেরয়েড দিলে কি হয়? হাইপারগ্লাইসেমিয়া হয়। এখানে হাইপো আছে তার মানে ফলস হবে। হাইপারগ্লাইসেমিয়া হবে, অস্টিওপোরোসিস হবে, হাইপারটেনশন হবে, গ্রোথ রিটার্ডেশন, ডিপ্রেশন, সাইকোসিস দুইটাই হয়। এটা ডোজের উপর ডিপেন্ড করে, ডোজ আর ডিউরেশনের উপর ডিপেন্ড করে। ডিপ্রেশন সাইকোসিস দুইটাই হয়, দুইটাই ট্রু দিবে যদি স্টেমে থাকে। আর কি কি থাকে? বাফেলো হাম্প হয়, ওবেস হয়ে যায়, স্কিনটা থিন এন্ড ফ্রেজাইল হয়ে যায়। অ্যান্টি-ডায়াবেটিক ড্রাগ দ্যাট ক্যান বি ইউজড সেফলি ইন রেনাল ফেইলিওর। রেনাল ফেইলিওরে দেখবে যে তুমি মেটফর্মিন, এটা মনে রাখবে অবশ্যই। ধরো কোনো ডায়াবেটিক পেশেন্ট, এটা পেশেন্ট হতে হবে না, তোমার রিলেটিভ বা বাসার কারোই যদি ডায়াবেটিস থাকে, সে মেটফর্মিন খাচ্ছে, তাহলে কি করতে হয়? ডায়াবেটিক পেশেন্টদের তো পিরিয়ডিক মনিটরিং করতে হয়, সেরাম ক্রিয়েটিনিন লেভেলটা করতে হয়। ক্রিয়েটিনিন লেভেল যদি 0.1ও বাড়ে বা 0.2ও বেড়ে যায়, তখনই সাথে সাথে মেটফর্মিনটা বন্ধ করে দিতে হয়, কারণ এটা রেনাল ফাংশনকে ইম্পেয়ার করে। তার মানে এখানে মেটফর্মিনটা দেওয়া যাবে না, এটা ফলস হবে। রেনাল ফেলিওরের পেশেন্টকে কোন অ্যান্টি ডায়াবেটিক এজেন্টটা তুমি দিতে পারবে? গ্লিমিপ্যারাইড অথবা গ্লিপিজাইড, এই দুটো তুমি দিতে পারবে, বাকিগুলি দিতে পারবে না। ফেনফর্মিন তো এখন দেওয়া যায় না, দেওয়া হয় না, এখন তো মেটফর্মিন দেওয়া হয়। কোনো কারণে পেশেন্টের যদি রেনাল ফাংশনটা কম্প্রোমাইজ হয়ে যায়, সাথে সাথে মেটফর্মিনটা ইমিডিয়েটলি স্টপ করে দিতে হবে। আর রোসিগ্লিটাজন, পায়োগ্লিটাজন, রিপাগ্লিনাইড এগুলি দেওয়া যাবে না। পেশেন্টের যদি রেনাল ফেলিওর থাকে, সাথে ডায়াবেটিসও থাকে, এই নিয়ে তোমার কাছে আসে, তুমি কি দিবে? ওকে হয় গ্লিমিপ্যারাইড অথবা গ্লিপিজাইড দিবে। আর বেটার হয় যদি ওরাল না দিয়ে তুমি ইনজেক্টেবল ইনসুলিন দাও, সেটাই সবচেয়ে ভালো। আর এখানে একটাই ট্রু, গ্লিমিপ্যারাইডটা ট্রু। বেনজোডাইজেপিনস কি এখানে? হ্যাঁ, এটা তো সেকেন্ড টার্মে। আর ট্রু কোনটা? এটা কি গাবা অ্যাগনিস্ট? বেনজোডাইজেপিনস গাবার অ্যাক্টিভিটিটাকে বাড়ায়। গাবার্জিক ইনহিবিশনকে ইনক্রিজ করে তারপরে বেনজোডাইজেপিনস কাজ করে। আর ডায়াজিপাম হলো একটা লং অ্যাক্টিং বেনজোডাইজেপিনস, এটা শর্ট অ্যাক্টিং না। আর রেসপিরেটরি ডিপ্রেশন দেখা যায় যে ডায়াজিপামে কম হয়, রিলেটিভলি সেফ এটা। আর কি? নাইট্রাজিপাম ইজ মেটাবোলাইজড ইন দ্য লিভার। এটা ট্রু। Diazepam has higher abuse potential than midazolam, এটা ফলস হবে। মিডাজোলামে অ্যাবিউজ পটেনশিয়ালটা বেশি হয়। অ্যাবিউজ মানে কি? পেশেন্ট একবার নিলে খুব ভালো লাগে, ইউফোরিয়া হয়, ও বারবার নিতে চায়। আর একটা কি অ্যানজিওলাইটিক, যেহেতু
মানে ফিলিং অফ প্লিজেন্ট একটা সেন্সেশন হয়, যে কোনো অ্যাংজাইটি নেই, এজন্য এটার অ্যাবিউজ বেশি হয়। সাইড ইফেক্টস অফ ফ্লোরপ্রোমাজিন। ফ্লোরপ্রোমাজিন কোন গ্রুপের ড্রাগ? এটা তো সেকেন্ড টার্মে আছে, বলো। অ্যান্টিসাইকোটিক ম্যাম। হ্যাঁ, অ্যান্টিসাইকোটিক ড্রাগ। ফ্লোরপ্রোমাজিনটা কিন্তু ভালো করে পড়বে, এটার মেকানিজম অফ অ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট, যে এটা অনেকগুলি রিসেপ্টরকে ব্লক করে কাজ করে, কিন্তু আমরা এর মেইন ইফেক্টটা পাই ডোপামিন রিসেপ্টরকে ব্লক করার কারণে, আর বাকি রিসেপ্টরকে ব্লক করার জন্য আমরা তার বিভিন্ন অ্যাডভার্স ইফেক্ট গুলি পাই। এখানে যে অ্যাডভার্স ইফেক্ট গুলি আছে এর মধ্যে অ্যামেনোরিয়াটা ট্রু শুধু, কারণ ফিমেল পেশেন্টে কি করে, এটা ডোপামিন রিসেপ্টরকে ব্লক করার কারণে অ্যামেনোরিয়া হয় পেশেন্টের, আর বাকিগুলি এখানে ফলস হবে। এর অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আছে মাসকার্নিক রিসেপ্টর ব্লকিং এর কারণে যে অ্যাডভার্স ইফেক্ট গুলি, ড্রাই মাউথ, কি হয়, ব্লাড ভিশন হয়, ইউরিনারি রিটেনশন, কনস্টিপেশন, এগুলি। তারপর আলফা ব্লকিং কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, পোস্চুরাল হাইপোটেনশন। আর কি রিসেপ্টর, হিস্টামিনিক রিসেপ্টরকে ব্লক করার জন্য কি হয়, সিডেশন হয়, অ্যাপেটাইট বেড়ে যায়, দেখা যায় পেশেন্টটা অ্যাপেটাইট বেড়ে যাওয়ার কারণে খুব খাচ্ছে, ওবেস হয়ে যাচ্ছে। এখানে বাকিগুলি ফলস। ক্লোরপ্রোমাজিনের অ্যান্টিসাইকোটিক ইউজ ছাড়া আর কোনো ইউজ বলতে পারবে, আর কোনো ইন্ডিকেশন? ভাইবাতে কিন্তু স্যারদের এগুলি প্রিয় কোশ্চেন। ক্লোরপ্রোমাজিন অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এটা তো জানোই, যে আদার ইন্ডিকেশন কি, আমি কি এটা মানে সাইকোসিস ছাড়া, সিজোফ্রেনিয়া ছাড়া অন্য কোনো ডিজিজে দিতে পারি? ম্যাম অ্যান্টিএমিটিক্স। হ্যাঁ, অ্যান্টিএমিটিক হিসেবে দেই। আর আমার তো মনে নেই। এটা দেখবে আরো আছে, আর আর বেশি না, 2-3টা আছে। তারপর দেখো মেট্রোনিডাজল। মেট্রোনিডাজলের ইন্ডিকেশন এটা খুব সহজ। কখন কখন দেই আমরা? অ্যামিবিয়াসিসে দেই, মানে যেটা অ্যামিবিক ডিসেন্ট্রিতে দেই, অ্যামিবিক লিভার অ্যাবসেসে দেই, জায়ারডিয়াসিসে দেই, সিউডোমেমব্রেনাস কোলাইটিসেও দেই। আর সিউডোমেমব্রেনাস কোলাইটিস যেটা, এটা হলো, এটাতে ড্রাগ অফ চয়েস হলো ভ্যানকোমাইসিন। ভ্যানকোমাইসিনটা যেহেতু নেফ্রোটক্সিক, পেশেন্টের যদি রেনাল ফাংশন ইম্পেয়ার্ড থাকে তখন আমি মেট্রোনিডাজল দিতে পারি। সিউডোমেমব্রেনাস কোলাইটিস কখন হয়? ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিলে অনেক সময় সিউডোমেমব্রেনাস কোলাইটিস হতে পারে। তাহলে মনে রেখো যে সিউডোমেমব্রেনাস কোলাইটিসের ড্রাগ অফ চয়েস হলো ভ্যানকোমাইসিন, কিন্তু যেহেতু এটা একটা নেফ্রোটক্সিক ড্রাগ, অনেক সময় মেট্রোনিডাজল দিলেও কাজ করবে। আর মেট্রোনিডাজলের আদার ইন্ডিকেশন হলো জিয়ারডিয়াসিস, অ্যামিবিক ডিসেন্ট্রি, অ্যামিবিক লিভার অ্যাবসেস, এগুলি। তোমাদের কি পরীক্ষার জন্য নেক্সট উইকে ক্লাস বন্ধ থাকবে? ম্যাম কিছু জানে না এই ব্যাপারে। পরীক্ষার টাইম কখন দিয়েছো? ওই 1 ঘন্টা যে পরীক্ষা হবে, টাইম? আজকে রুটিনটা পাবলিশ করবে। জাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছিল সকালে। মানে যেহেতু রবিবারেই আছে পরীক্ষা, রবিবারে না 13 তারিখ, তাহলে তো ক্লাসটা হওয়ার কথা না। আর তোমরা কিভাবে পরীক্ষা দিবে ওটা কি দেখে নিয়েছো? ইউটিউবে তো সম্ভবত আপলোড জি করে ম্যাম, দেখা দিয়েছে। হয়েছে। প্রশ্ন ছোট ছোটই থাকবে, এসএকিউ, কিন্তু একটু ভালো করে পড়ো, যে সময় কম থাকবে। 1 ঘন্টার মধ্যে কিন্তু 13টা কোশ্চেন, সাথে এমসিকিউটাও অ্যান্সার করতে হবে। 1 ঘন্টা বলেছে না টাইম? ওটা বলে দেয়নি এখনো না? আমাকে যতদূর বলেছে যে 1 ঘন্টার, 1 ঘন্টার প্রশ্ন করতে। আমি প্রশ্ন ছোটই করব, কিন্তু
তোমাদের মনে করে কিন্তু লিখতে হবে। ধরো ইন্ডিকেশন দিলাম যে 6 ইন্ডিকেশন, তোমার তো খুব দ্রুত মনে করে এটা লিখতে হবে, সাবমিট করতে হবে, যেহেতু এখন টাইপ করবে আরো একটু সময় লাগার কথা। তো একটু ভালো করে পড়ো, তাহলে সেকেন্ড টার্মটা আবার রিভাইজ হয়ে যাবে। দেখো 15 নাম্বার কি, ফলোইং ড্রাগ শোয়িং ডাইসালফিরাম লাইক রিঅ্যাকশন। ডাইসালফিরাম লাইক রিঅ্যাকশন বলে যে অনেক সময় অ্যালকোহলের সাথে কোনো ড্রাগ দিলে ওটা ইফেক্ট করে। ইফেক্টে কি হয়, পেশেন্টের ফ্লাশিং হয়, ট্যাকিকার্ডিয়া হয়, হাইপারটেনশন, ভমিটিং হয়, এটাকে বলে ডাইসালফিরাম লাইক রিঅ্যাকশন। এই প্রশ্নটা অনেকবার এসেছে, এটা খুব ভালোভাবে পড়বে যে ডাইসালফিরাম লাইক রিঅ্যাকশন কোন কোন ড্রাগ করে। এর মধ্যে আছে সেফোটিটেন, মেট্রোনিডাজোল, গ্লাইসিওফালমিন। এই তিনটা নাম অবশ্যই মনে রাখবে। মেট্রোনিডাজোল তো মনে রাখতেই হবে, এটা খুব কমন। দেখা যায় যে অ্যালকোহলিক পেশেন্টদের মেট্রোনিডাজোল দিলে খুব কশাসলি দিতে হয়। তাহলে সেফোটিটেন, মেট্রোনিডাজোল, গ্লাইসিওফালমিন, এই তিনটা নাম মনে রেখো। এগুলি কি করে, ডাইসালফিরাম লাইক রিঅ্যাকশন করে অ্যালকোহলের সাথে দিলে। দেখো এখানে কি দিয়েছে যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ কোনটা কিভাবে কাজ করে ওটা দিয়েছে। গাবাপেন্টিন কিভাবে কাজ করে, এটা গাবা ট্রান্সঅ্যামাইনেজ ইনহিবিটরকে ইনহিবিট করে, করে না, এটা গাবা অ্যাগনিস্ট, গাবার অ্যাক্টিভিটিটাকে বাড়ায়। তার মানে প্রথমটা ফলস হবে। আর জোনিসেমাইড এটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। কার্বামাজেপিন সোডিয়াম চ্যানেল ব্লকার। ল্যামোট্রিজিন এনএমডিএ ব্লকার না, এটা এনএমডিএ কে ব্লক করে না, এটাও সোডিয়াম চ্যানেলকে ব্লক করেই কাজ করে। আর টিয়াগেবিন কি, এটা গাবার রিঅ্যাপটেকটাকে ইনহিবিট করে, যার কারণে গাবার রিলিজ না, ঠিক রিলিজ বাড়ে না, রিঅ্যাপটেক ব্লক করার জন্য ওর কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। আমরা জানি যে নিউরোট্রান্সমিটার গুলির টার্মিনেশন অফ অ্যাকশন হয় দুই ভাবে, একটা হয় রিঅ্যাপটেক হয়ে যায়, না হয় মেটাবলিজম হয়। তো আমি যদি মেটাবলিজম ইনহিবিট করি অথবা রিঅ্যাপটেকটাকে ইনহিবিট করি, তাহলেই আমি ওই নিউরোট্রান্সমিটারের কনসেন্ট্রেশনটাকে বাড়াতে পারবো। আর যেহেতু গাবা একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, ওটা কি হয়, ইপিলেপসিতে ইনহিবিটরি ইফেক্ট করে, ওই রিপিটেড ফায়ারিংটাকে বন্ধ করে। এখানে দেখো মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফাইলোকক্কাস ইনফেকশন ক্যান বি ট্রিটেড বাই, এখানে দেওয়া হয় এর মধ্যে ভ্যানকোমাইসিন আর রিফাম্পিসিনটা দেওয়া হয়। তারপর হলো প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের ইউজ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পড়বে। কখন কখন দেই আমরা, ইন্ডাকশন অফ লেবারে দিতে পারি, অথবা অ্যাবর্শনের জন্য দিতে পারি, ইন্ডাকশন অফ অ্যাবর্শন, সার্ভাইকাল রাইপেনিং মানে লেবারের সময় সার্ভাইকাল রাইপেনিং এর জন্য দিতে পারি, যে রাইপেনিংটা বাড়বে। এনএসএআইড ইনডিউস পেপটিক আলসার কি হয়, আমরা যদি এনএসএআইড দেই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস বন্ধ হয়ে যায়, আর আমাদের জিআইটি তে প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে, প্রোটেক্টিভ ইফেক্ট করে, ব্লাড ফ্লো বাড়ায়, বাইকার্বনেট বাড়ায়, মিউকাস সিক্রেশন বাড়াবে। এজন্য এনএসএআইড দেওয়ার কারণে যদি পেপটিক আলসার হয়, আমি প্রোস্টাগ্ল্যান্ডিনটা দিতে পারি। গ্লুকোমাতে দেওয়া হয়, গ্লুকোমাতে কোন অ্যানালগটা দেওয়া হয়, একটা নাম বলতে পারবে? রিভিশন ক্লাসেও পড়িয়েছি আমি, তিনটা নাম আছে, তিনটা নামই পড়ো, কারণ এটা অস্পিতেও আসে। একটা বলো, গ্লুকোমাতে কোন প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগটা দেই আমরা? নাম ভুলে গেছো? হ্যাঁ, ল্যাটানোপ্রোজ। বাকিরা রেসপন্স করছো না কেন, দেখাচ্ছে তো 19 জন আছো। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে কোন ড্রাগটা দেওয়া যায় না? পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে কি হয়,
ব্লাড ভেসেলটা ন্যারো হয়ে যায়, ব্লাড সাপ্লাই কমে যায়। যে আমরা বার্জার্স ডিজিজ সার্জারি ওয়ার্ডে হয়তো দেখেছো বা সার্জারিতে পড়েছো, তখন কি হয়, গ্যাংগ্রিন হয়, নেক্রোসিস হয়ে যায়। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে তুমি এমন কোনো ড্রাগ দিতে পারবে না যেটা ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করবে, ভেসো কনস্ট্রিক্টর কোনো ড্রাগ দিতে পারবে না। এখন বলো নিচের ড্রাগগুলির মধ্যে কোনটা আলফা অ্যাগনিস্ট? আলফা অ্যাগনিস্ট মানে হলো আলফাকে স্টিমুলেট করার মাধ্যমে ভেসো কনস্ট্রিকশন করে। কোনটা করে বলো তো? ওষুধ দেওয়া আছে। আর্গোমেকটিন তুমি দিতে পারবে না, এখানে বলেছে হেডেকের জন্য। তাহলে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকলে আর্গোমেকটিন দিতে পারবে না, বাকি ড্রাগগুলি দিতে পারবে। oral contraceptives are not given with, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে। একটা তো আমরা জানি যে রিফাম্পিসিনের সাথে আমরা দিতে পারবো না, কারণ রিফাম্পিসিন কি, এটা হলো একটা এনজাইম ইনডিউসার ড্রাগ, যার কারণে ওসিপির মেটাবলিজম বেশি হয়ে যাবে। এনজাইম ইনডিউসার, এনজাইম ইনডিউস করবে, ওসিপির মেটাবলিজম হয়ে যাবে, তার ফলে কি হবে, আমরা অ্যাকশনটা পাবো না, পেশেন্ট কি করবে, কনসিভ করে ফেলবে। এজন্য আমরা রিফাম্পিসিন দিব না, ফিনাইটয়েনও দিব না, কারণ ফিনাইটয়েন এনজাইম ইনহিবিটর নাকি ইনডিউসার, কোনটা? এটাও এনজাইম ইনডিউসার, রিফাম্পিসিন ফিনাইটয়েন দুইটাই। আর আরেকটা কথা যেটা মনে রাখবে যে ওসিপির সাথে তুমি যদি কোনো কারণে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দাও, আমরা কি জানি ওসিপি কি হয়, রিসাইক্লিং হয়, এন্টারোহেপাটিক রিসাইক্লিং হয়। আমাদের যে গাট ফ্লোরা গুলি আছে ওগুলির কারণে এটা রিসাইক্লিং হয়, বারবার মানে ব্লাড কনসেন্ট্রেশন বেশি সময় থাকে, এজন্য আমরা লং ডিউরেশন অফ অ্যাকশন পাই। কোনো কারণে যদি আমরা গাট ফ্লোরাটাকে কিল করে ফেলে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে, কি হবে, তখন ওসিপির ইফেক্টটা একটু কমে যাবে, এই রিসাইক্লিংটা হবে না, যে গাট ফ্লোরা দিয়ে ওটা সিনথেসিসটা বাড়লো, তারপর আবার লিভারে গেল, আবার। দেখো জানুয়ারি 2016 এ সেকেন্ড টার্মের কি কোশ্চেন আছে, ফলোইং সিনথেটিক স্টেরয়েড শোস মিনারেলোকর্টিকয়েড অ্যাকশন প্রিডোমিনেন্টলি, এর মধ্যে কোনটা? ফ্লুড্রোকর্টিসন যেটা, ওইটা হলো প্রিডোমিনেন্টলি মিনারেলোকর্টিকয়েড অ্যাকশন শো করে, আর এর মধ্যে হাইড্রোকর্টিসনও হবে, কিন্তু মেইন যে মিনারেলোকর্টিকয়েড অ্যাকশন বেশি ওটা হলো ফ্লুড্রোকর্টিসন, আর এখানে দুইটা ট্রু হবে, হাইড্রোকর্টিসন আর ফ্লুড্রোকর্টিসন। আর এটা তো ফার্স্ট টার্ম। তোমাদের এই পরীক্ষাটা শেষ হলে আমি এমসিকিউ গুলি প্রথম থেকে শুরু করে শেষ করে দেব। এখন ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম ভাগ করতে গেলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। দেখো এটাও জানুয়ারি 16, এর মধ্যে কি কি আছে? আরেকটা কোশ্চেন রিপিট হয়েছে যে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন অফ ওরাল কন্ট্রাসেপটিভস পিল, এখানে কি কি অপশন আছে দেখো। এখানে আছে কার্সিনোমা অফ ব্রেস্ট, এটা ট্রু হবে। আনডায়াগনোসড ভ্যাজাইনাল ব্লিডিং, এটাও ট্রু হবে। পার্সোনাল হিস্ট্রি অফ মায়োকার্ডিয়াল ইনফেকশন ট্রু হবে। আর মাইগ্রেন উইথ ফোকাল অরা, এটা কিন্তু ফলস হবে। এখানে বলেছে যে মাইগ্রেন উইথ ফোকাল অরাতে এটা দেওয়া যায়, কিন্তু কশাসলি দেওয়া যায় আর কি। এটা অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, এটা একটু ফ্যালাসি আছে যে কন্ট্রাডিক্টরি, যে দিবে নাকি দিবে না। এটা অ্যাবসলিউটের মধ্যে টেক্সট বুকে কিন্তু দেওয়া নেই যে দেওয়া যাবে কিন্তু কশাসলি, এটা তোমরা ফলস দিবে, এটা অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন না।
আরেকটা কোশ্চেনও এখানে রিপিট হয়েছে অক্সিটোসিনেরটা, যেটা বললাম একটু আগে। এই কোশ্চেনটা হুবহু রিপিট হয়েছে, এটা আর পড়তে হবে না। প্যারাসিটামলে অ্যান্টিডোট কোনটা দেয়? প্যারাসিটামল পয়জনিং এ নাম বলো, প্যারাসিটামলের অ্যান্টিডোট। N-acetylcysteine. হ্যাঁ, এখানে তাহলে একটাই ট্রু হবে, বাকিগুলি ফলস হবে। সিস্টিন স্পেলিংটা একটু ভালো করে দেখে নিও, যদি রিটেনে তো আসে প্যারাসিটামল পয়জনিং এর ম্যানেজমেন্ট, সিস্টিন স্পেলিংটা প্রায় ভুল হয় তোমাদের। নেক্সট কোশ্চেন বলেছে যে ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন ইনইফেক্টিভ এগেইনস্ট। ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন গুলি ব্যাকটেরয়েড, নাইসেরিয়া, হিমোফিলিয়া এগুলিতে সেনসিটিভ, কিন্তু মাঝে মাঝে ইকোলাই আর ক্লেবশিলাতে কাজ করে না, কারণ ইকোলাই কি গ্রাম নেগেটিভ। আমরা জানি যে ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন গুলি মেইনলি গ্রাম পজিটিভ কে কিল করে। আরো একটা কোশ্চেন রিপিট হয়েছে, রফিকক্সিড কেন উইথড্র করা হয়েছে? ইসকেমিক হার্ট ডিজিজের চান্স বাড়ে তাই। দেখো নেক্সট কোশ্চেনটা 20 নাম্বার প্রশ্নটা দেখো। এখানে কি বলেছে যে ফলোইং ক্লাসেস অফ অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট হ্যাভ অ্যাবিলিটি টু রিডিউস ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিনের রেজিস্ট্যান্স কমায় মানে ইনসুলিনের সেনসিটিভিটি বাড়ায়। এই দুটার মধ্যে প্যাচ লাগিয়ে দিও না, দুটা কিন্তু একই কথা, যে ইনসুলিনের রেজিস্ট্যান্স কমাবে আর ইনসুলিনের সেনসিটিভিটি বাড়াবে টুয়ার্ডস ইটস রিসেপ্টর। ইনসুলিন সেন্সিটাইজার বলে এগুলিকে, এই ড্রাগগুলিকে। কোন দুইটা ড্রাগ, কোন দুইটা গ্রুপের ড্রাগ? একটা হলো বাইগুয়ানাইডস আর একটা হলো থায়াজোলিডিনেডিয়ন্স। এই দুইটা গ্রুপকে বলে ইনসুলিন সেন্সিটাইজার, মানে রিসেপ্টরের প্রতি সেন্সিটিভিটি বাড়াবে। দেখো জুলাই 2016 দেখো এখানে 5 নাম্বার প্রশ্নটা দেখো, মেল গাইনোকোমেশিয়া ইজ সিন উইথ কোন কোন ড্রাগে মেল গাইনোকোমেশিয়া হয়? বলো। একটা H2 ব্লকার আছে যেটা আগে ব্যবহার করা হতো, এখন ব্যবহার করা হয় না। Ranitidine. না না, রেনিটিডিন গাইনোকোমেশিয়া করে না, ওটাই এন্ডোক্রাইন ইফেক্টের জন্যই ব্যবহার করা হয় না এখন মেইনলি। আর একটা এনজাইম ইনহিবিটিং প্রপার্টি ছিল, সে কারণেও ওটা এখন ব্যবহার করা হয় না। সিমেটিডিন। আর কে করে গাইনোকোমেশিয়া? স্পাইরোনোল্যাকটোন করে, ডিগক্সিন করে। এখানে আর নেই, এখানে আরো দেখো এই কোশ্চেনটা বারবার রিপিট হচ্ছে। রফিকক্সিব ওয়াজ উইথড্রন ডিউ টু ইসকেমিক হার্ট ডিজিজ কত সালে উইথড্র করা হয়েছে? বলো, আমি একটু আগে মাত্র বললাম 2005 এ। হ্যাঁ, এখন আবার ওইটা মার্কেটিং করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এফডিএ ওটা বারবার ওটাকে ভেটো দিচ্ছে, যেহেতু এটা ইসকেমিক হার্ট ডিজিজের চান্স বাড়ায়, এটা দেওয়া যাবে না।
দেখো নেক্সট কোশ্চেন 10 নাম্বার, যে আর্গোমেট্রিন কিভাবে পোস্টপার্টাম হেমোরেজটাকে কমায়। আর্গোমেট্রিন কি আমরা পড়লাম যে এটা হলো আলফা অ্যাগনিস্ট, তার মানে এটা ভেসো কনস্ট্রিকশন করে। আর ইউটেরাইন মাসেলের টোন দেখো, কন্ট্রাকশনের জন্য কি হয়, ভেসেলটা কনস্ট্রিক্ট হয়ে যায়, এজন্য তখন ব্লিডিংটা বন্ধ হয়। Vasoconstriction of uterine artery or increase the tone of uterine muscle. এটা আমরা পড়ছি জুলাই 2016. Tolerance developed to all of the following actions of morphine. মরফিনের দুইটা ইফেক্টে টলারেন্স হয় না, মেইনলি দুইটা, কনভালশন কেও বলে, মেইনলি দুইটা মনে রাখবে কি কি, মায়োসিস এন্ড কনস্টিপেশন, এই দুইটাতে টলারেন্স ডেভেলপ করে না। তার মানে একটা পেশেন্ট যদি মরফিন অ্যাডিক্টেড থাকে, ক্রনিক্যালি অ্যাডিক্টেড, তবুও তুমি দেখবে যে ওই পেশেন্টের মায়োসিস হচ্ছে, মানে পিউপিলটা তার কনস্ট্রিক্টেড, এটা দেখে তুমি ডায়াগনোসিস করতে পারবে। আর ওই পেশেন্টের কনস্টিপেশন থাকবে। বাকি ইফেক্টে কিন্তু টলারেন্স ডেভেলপ করে, যে ইউফোরিয়ার জন্য বা অ্যানালজেসিয়ার জন্য ডোজটা বাড়াতে হয়। একই ডোজে ধরো 100 মিলিগ্রাম দিলে, ওটা দেখা যায় 1 মাস পর ওইটা আর ইউফোরিয়া করবে না, কম করবে, নশিয়া ভমিটিংও করবে না, কিন্তু মিওসিস আর কনস্টিপেশন করবে। এই পেজে আর আছে। এখানে আরো কিছু কোশ্চেন রিপিট হয়েছে, যে কন্ট্রাইন্ডিকেশন অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এখানে যেহেতু অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন বলেনি, তার মানে এখানে মাইগ্রেন্টটা ট্রু দিবে। যখন বলবে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন তখন ফলস দিবে, আর যদি শুধু কন্ট্রাইন্ডিকেশন বলে তখন মাইগ্রেনটাকে ট্রু দিবে। পাস্ট হিস্ট্রি অফ হেপাটাইটিস, হাইপারটেনশন, ফ্যামিলি হিস্ট্রি অফ থ্রম্বোএম্বোলিজম, কার্সিনোমা অফ ব্রেস্ট অথবা জেনিটাল ট্র্যাক্ট। Autotoxicity of aminoglycoside is increased with concurrent use of কি ড্রাগ দিলে অ্যামাইনোগ্লাইকোসাইডের সাথে অটোটক্সিসিটি বাড়বে, ফুরোসেমাইডের সাথে সিসপ্লাটিন, ভিনক্রিস্টিন, ইরাইথ্রোমাইসিন। এখানে ভ্যানকোমাইসিন ছাড়া বাকি চারটাই ট্রু। এই চারটাই অটোটক্সিক ড্রাগ। তো তুমি যদি অ্যামাইনোগ্লাইকোসাইডের সাথে দাও, অটোটক্সিসিটিটা কি হবে, ইরিভার্সিবল হবে। সিসপ্লাটিন, ফুরোসেমাইড, ভিনক্রিস্টিন আর ইরাইথ্রোমাইসিন। সেফিপ্রিম কি, 4th জেনারেশন সেফালোস্পোরিন। এটা ওয়ান্স এ ডে না, এটা টুয়াইস ডেইলি ডোজে দেওয়া হয়। এটা অ্যান্টি সিউডোমোনাসকে কিল করে, মানে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটিতে সিউডোমোনাসও আছে। এখানে এ আর সিটা ট্রু হবে। সুপার ইনফেকশন ইজ কমন, সুপার ইনফেকশন হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকে, মেইনলি সুপার ইনফেকশনটা হয়। আর কখন হয়, পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজড থাকে, পেশেন্টের যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকলেই তো পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ থাকবে। আর কি, পেশেন্ট উইথ অ্যাগ্রানুলোসাইটোসিস। অ্যাগ্রানুলোসাইটোসিস কি, মানে অ্যাগ্রানিউলস যেগুলি ডাব্লিউবিসি তে, কোন দুইটাতে গ্রানিউলস থাকে না, লিম্ফোসাইট আর মনোসাইট। পেশেন্টের লিম্ফোসাইট মনোসাইট কমা মানে কি, লিম্ফোসাইট কমা মানে সে ইমিউন কম্প্রোমাইজড।
তার মানে তখন তুমি যদি পেশেন্টকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দাও, ওর সুপার ইনফেকশনের চান্স থাকবে, মানে ইভিডেন্স অফ এ নিউ ইনফেকশন, মানে তুমি একটা ইনফেকশন ট্রিট করছো, তার মাঝখানে একটা নিউ ইনফেকশন হলো, এটাকেই বলে সুপার ইনফেকশন। ক্লোরপ্রোমাজিনের সাইড ইফেক্ট অ্যামিনিউরিয়া, এটা কিন্তু ভাইবাতেও ধরে, রিটেনেও আসে। কক্স-2 ইনহিবিটরের ক্ষেত্রে কোন shows greater analgesic activity than traditional NSAIDs? এটা ট্রু হবে, কারণ কক্স-2 ইনহিবিটর গুলি অ্যানালজেসিক অ্যাক্টিভিটিটা বেশি থাকে কক্স-1 নন সিলেক্টিভ এর চেয়ে। এখানে ট্র্যাডিশনাল বলতে নন সিলেক্টিভ ইনহিবিটরস গুলিকে বুঝিয়েছে, যেমন নন সিলেক্টিভ কোনগুলি, ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, এগুলি। ডিক্রিজ প্লেটলেট ফাংশন, কক্স-2 সিলেক্টিভ কি প্লেটলেট ফাংশনকে ডিক্রিজ করে? Do not affect kidney. Show anti-inflammatory activity similar to that of traditional NSAIDs. এটা ফলস হবে। ট্র্যাডিশনাল NSAIDs এর মতো, যেমন অ্যাসপিরিনের মতো অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি শো করে না। ইনক্রিজ রিস্ক অফ মায়োকার্ডিয়াল ইনফেকশন ট্রু হবে। ডু নট এফেক্ট কিডনি, এটা ফলস। ডিক্রিজ প্লেটলেট ফাংশন, এটা কি প্লেটলেটের ফাংশনকে ডিক্রিজ করে কক্স-2 ইনহিবিটরস গুলি? করে, কিন্তু ট্র্যাডিশনাল এর মতো বেশি করে না, এটা ট্রু দিবে। তারপর দেখো, এটা অ্যান্টিডোট ফর প্যারাসিটামল পয়জনিং, এন-অ্যাসিটাইল সিস্টিন। আমরা দেখছি এখন নভেম্বর 17 সালেরটা। এখানে দেখো তারপরে কি আছে, স্পেসিফিক অ্যান্টিডোট 12 নাম্বার, স্পেসিফিক অ্যান্টিডোট ফর বেনজোডায়াজেপিনস পয়জনিং। বলো বেনজোডায়াজেপিনস এর অ্যান্টিডোট কোনটা? এখানে একটা ট্রু হবে, কোনটা? বেনজোডায়াজেপিনস এর অ্যান্টিডোটের নাম ভুলে গেছো? বারবিচুরেটস এর অ্যান্টিডোট কোনটা বলতো? আমার কথা কি শুনতে পাচ্ছ না? বেনজোডায়াজেপিনস এর অ্যান্টিডোট তো খুব সোজা, এখানে তো নাম দেওয়াই আছে। এই যে এখানে বি নাম্বার ট্রু হবে, বাকিগুলি ফলস হবে। সাইড ইফেক্ট অফ স্টেরয়েড, এটা তো হাইপোগ্লাইসেমিয়া ফলস হবে, কারণ স্টেরয়েড লং টাইম দিলে হাইপারগ্লাইসেমিয়া হয়। অস্টিওপোরোসিস ট্রু, ফ্র্যাজাইল স্কিন ট্রু, হাইপোটেনশন ফলস, কারণ হাইপারটেনশন করবে ফ্লুইড রিটেনশনের কারণে। গ্রোথ রিটার্ডেশন হয় বাচ্চাদের, স্টেরয়েড দিলে গ্রোথ রিটার্ডেশন হয়। মেল গাইনোকোমেশিয়া হয় স্পাইরোনোল্যাকটোন আর সিমেটিডিনে। সেন্ট্রাল ডোপামিনার্জিক রিসেপ্টর ব্লকেড results in এটা কি অটোনমিক নাকি এখানে সিএনএস এও এটা আসতে পারে। মুড ইলিভেশন হয় নাকি হয় না? ব্লক করলে হবে না, কারণ ডোপামিন যে এই নিউরোট্রান্সমিটার গুলি কি আমাদের কমে গেলে আমাদের ডিপ্রেশন হয়, তার মানে যদি আমি রিসেপ্টরটাকে ব্লক করে দেই মুড ইলিভেশন হবে না। ইমোশনাল কোয়াইটেনিং হবে, কারণ আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগে কি দেই, ডোপামিন ব্লকার দেই। লস অফ
আনকন্ডিশনস রিফ্লেক্স ট্রু, গাইনোকোমেশিয়া হবে। ডোপামিন ব্লক করলে গাইনোকোমেশিয়া হবে, ট্রু। এক্সট্রা পিরামিডাল মোটর ডিস্টারবেন্স হবে না, এটা ফলস। সেন্ট্রালটা না, কুইনাইন, the alkaloid quinine was purified from the cinchona bark in 1820. 1820? আমিও জানি না কত সালে হয়েছিল আবিষ্কার কুইনাইনটা। half life is longer with dose of severe malaria than in healthy control. এটা ট্রু, বি নাম্বারটা ট্রু। দাঁড়াও, কুইন গ্যামেটোসিডাল এগেইনস্ট প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। কুইনাইন কি গ্যামেটোসিডাল? ম্যাম স্লাইড তো দেখা যাচ্ছে না। বলতো কুইনাইন কত সালে আবিষ্কার হয়েছে, এটা তো আমিও জানি না। ম্যাম এটা 1820, এটা ট্রু হবে। 1820 হবে ট্রু? আচ্ছা Yes, ঠিক আছে, তাহলে এটা ট্রু হবে, 1820। Rise plasma levels of warfarin and digoxin if administered concurrently. কুইনাইন কি করে? ডিগক্সিনের আমরা পড়েছিলাম, এটা কখন পড়েছি? ড্রাগ ইন্টারঅ্যাকশনে, যখন ডিস্ট্রিবিউশনের ইন্টারঅ্যাকশন করেছি। কি হয়, কুইনাইন কি ডিগক্সিনকে ডিসপ্লেস করে, প্লাজমা লেভেল বাড়ায় নাকি কমায়? বলো, এটা মনে হয় লাস্ট ক্লাসে ড্রাগ ইন্টারঅ্যাকশন করেছিলাম। হ্যাঁ, কুইনাইন এটা 1820, এটা ট্রু হবে। ম্যাম ওটা হচ্ছে ব্লাডে ডিগক্সিনটাকে অ্যামাউন্টটা বেশি হবে, মানে ফ্রি ডিগক্সিনের অ্যামাউন্টটা হ্যাঁ, বেড়ে কারণ যাবে। এটা টিস্যু থেকে, যেহেতু ডিগক্সিনটা টিস্যুতে বাইন্ড করে, কুইনাইনটা কি করবে, ডিগক্সিনকে টিস্যু থেকে ডিসপ্লেস করে দেবে, তার কারণে ওর প্লাজমা লেভেল বেশি হবে, আমরা ডিগক্সিনের অ্যাডভার্স ইফেক্ট পাবো। অটোটক্সিসিটি, এটা তো রিপিট হয়েছে। কি কি হবে? ভ্যানকোমাইসিন ছাড়া বাকিগুলি ট্রু হবে। তোমরা একটু তোমাদের স্পিকারটা অফ করে রাখো, নয়েজ হচ্ছে। ব্যাকটেরিওসিডাল কোনগুলি? সিপ্রোফ্লক্সাসিন ব্যাকটেরিওসিডাল। সেফালোস্পোরিন কি ব্যাকটেরিওসিডাল? হ্যাঁ, কারণ এটা সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করে, এজন্য সেলে পোর হয় ব্যাকটেরিয়া। ম্যাম ওই যে কুইনিনটা আবার বলো। হ্যাঁ, দাঁড়াও, কুইনাইনে প্রথমটা ট্রু হবে, তারপরেরটাও ট্রু হবে, কারণ হেলদি কন্ট্রোলের চেয়ে ম্যালেরিয়াল পেশেন্টের হাফ লাইফটা বেশি থাকে। আর এটা কি গ্যামেটোসিডাল? বলো, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগের মধ্যে গ্যামেটোসিডাল কোন দুইটা ড্রাগ? হ্যাঁ, ম্যালেরিয়ার প্যারাসাইটে যে আমরা ড্রাগগুলি ইউজ করি, আমরা কিভাবে পড়েছিলাম যে ব্লাড সিজন্টিসাইডাল, টিস্যু সিজন্টিসাইডাল আর গ্যামেটোসিডাল। ওই গ্যামেটোসিডালের মধ্যে কোন দুইটা ছিল, বলেন কয়টা ছিল? স্যার যখন পড়িয়েছিল অ্যান্টিমাইক্রোবিয়ালের রিভিশন ক্লাস, তখন কি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ পড়ানো হয়েছিল? হুম,
ম্যাম এটা ফলস হবে। ওইটা এগেইনস্ট অনলি হচ্ছে ম্যাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আর হচ্ছে ওভালের ক্ষেত্রে, ফ্যালসিপেরামের ক্ষেত্রে হবে না। না না, এখানে ফ্যালসিপেরামের ক্ষেত্রে বলছে না, এটা বলছে গ্যামেটোসিডাল নাকি, মানে গ্যামেটকে কিল করে নাকি। জি ম্যাম। এটা আমি ক্লিয়ার করতে পারছি না, দাঁড়াও 1 মিনিট। তাহলে গ্যামেটোসিডালের মধ্যে ছিল পিমাকুইন ছিল আর কুইনাইন ছিল। তারপর অটোটক্সিসিটি, এটা তো হলো ব্যাকটেরিওসিডাল। ব্যাকটেরিওসিডাল কোন বলি, এখানে হবে সিপ্রোফ্লক্সাসিন, মানে কুইনলস গুলি তো ব্যাকটেরিওসিডাল, আর সেফালোস্পোরিন এই দুটা ব্যাকটেরিওসিডাল। Methicillin resistant Staphylococcus aureus can be treated by কি কি ছিল, এটা একটু আগেই পড়েছি। মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফাইলোককাস অরিয়াস কে আমরা কি দিয়ে ট্রিট করতে পারি? ভ্যানকোমাইসিন দিব, আর কি দিব? রিফাম্পিসিন দিব। এখানে এই ফুসিডিক অ্যাসিডটাও ট্রু হবে, ভ্যানকোমাইসিন, রিফাম্পিসিন আর ফুসিডিক অ্যাসিড, এই তিনটা দিয়ে আমরা মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস কে ট্রিট করি। এটা গেল নভেম্বর 17। তারপর কি আছে? নভেম্বর 18 পড়লাম। 10 নাম্বার কোশ্চেনটা দেখো, ফলোইং ড্রাগস কজেস হাইপোথাইরয়েডিজম। এখানে কি কি হবে? প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড আর লিথিয়াম। তারপর ফলোইং স্যার অ্যান্টিপ্রোজেস্টিন। এটা ক্লাসে আমি বারবার বলি যে যখন প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগটা দেয় তখন সাথে একটা মিফেপ্রিস্টোনের কম্বিনেশন থাকে। ওটা কেন থাকে? মিফেপ্রিস্টোনটা কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ না, এটা হলো অ্যান্টিপ্রোজেস্টিন। আমরা জানি যে প্রোজেস্টেরনটা কি করে, ইউটেরাইন মাসেলকে রিল্যাক্স করে রাখে। আর আমরা যদি অ্যান্টিপ্রোজেস্টেরন দেই, ওটা কি করবে? ইউটেরাসের কন্ট্রাকশনটাকে বাড়াবে। তোমরা একটু সবাই প্রশ্নগুলি কালেক্ট করো, তোমাদের তো অনেক আগে বলেছিলাম যে লাইব্রেরি থেকে কপি করে নিতে। তাহলে অ্যান্টিপ্রোজেস্টিন কোনটা হবে? মিফেপ্রিস্টোন। Osteoporosis is a major adverse effect of glucocorticoid. কেন? কারণ এটা গ্লুকোকর্টিকয়েড কি করে? অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটিকে বাড়ায়, অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটিকে কমাবে। কারণ অস্টিওব্লাস্ট কি? বোন ফর্মিং যে সেলগুলি, ওর অ্যাক্টিভিটিটাকে কমাবে আর অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটিটাকে বাড়াবে। আলটিমেট ইফেক্ট হবে যে অস্টিওপোরোসিস হবে। এখানে কি আছে? ইনক্রিজ এক্সক্রিশন অফ ক্যালসিয়াম, inhibit absorption of calcium, stimulate the hypothalamic pituitary adrenal axis, decrease production of এখানে হবে ই নাম্বারটা ট্রু হবে, কোলাজেন সিনথেসিসকে কমায় স্টেরয়েড। আর বাকিগুলি ফলস হবে। মেইনলি কিভাবে অস্টিওপোরোসিস করে? গ্লুকোকর্টিকয়েড, যেটা বললাম যে অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটিকে কমাবে, ক্লাস্টের অ্যাক্টিভিটিকে বাড়াবে। ক্লাস্ট মানে সেল, বোন সেলকে ডিস্ট্রাকশন করে যেটা, আর কোলাজেন সিনথেসিসকে কমাবে।
ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট কি করে? ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট গুলি, দাঁড়াও এটা কত নম্বর প্রশ্ন? 13 নম্বর প্রশ্ন। এটা হলো নভেম্বর। আমরা জানি যে ডিপ্রেশন কেন হয়, যখন আমাদের নিউরোট্রান্সমিটার মোনোঅ্যামাইন গুলি কমে যায় তখন ডিপ্রেশন হয়। তার মানে এখানে কি করে, নিউরোনাল ইনহিবিট দ্য নিউরোনাল আপটেক অফ নরঅ্যাড্রেনালিন। এটা ট্রু হবে। র্যাপিড অনসেট অফ অ্যাকশন না, আমরা জানি যে কোনো অ্যান্টিডিপ্রেসেন্ট দিলে অন্তত 14 ডেজ পেশেন্টকেও বলে দিতে হবে, কাউন্সিলিং করতে হবে যে এটা খাওয়ার সাথে সাথেই ভালো লাগা শুরু করবে না, অন্তত 2 সপ্তাহ সময় দিতে হবে। তার মানে র্যাপিড অনসেট অফ অ্যাকশন না। মে কজ কনস্টিপেশন এন্ড ড্রাই মাউথ। হ্যাঁ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট কনস্টিপেশন আর ড্রাই মাউথ করে, কারণ এটা কি করে, মাস্কারেনিক রিসেপ্টরকেও ব্লক করে। আর আমরা জানি যে মাস্কারেনিক রিসেপ্টর ব্লক হলে ড্রাই মাউথ কনস্টিপেশন হবে। ডু নট প্রডিউস পোস্চুরাল হাইপোটেনশন। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট কিন্তু আলফাকেও ব্লক করে, এইজন্য পোস্চুরাল হাইপোটেনশন হবে। মে প্রডিউস ট্যাকিকার্ডিয়া এন্ড প্যালপিটেশন, এটাও ট্রু। তাহলে এখানে ফলস হবে বি নাম্বারটা, বাকিগুলি ট্রু হবে 13 নাম্বারে। লিডোকেইন এটা একটা লোকাল অ্যানেস্থেটিক। এটা কি করে, মেমব্রেন স্টেবিলাইজিং। যে কোনো লোকাল অ্যানেস্থেটিক্স গুলি কি করবে, মেমব্রেনকে স্টেবিলাইজ করবে, এই জন্যই অ্যানেস্থেসিয়া হবে। প্রথমটা ট্রু হবে। রিডিউস দ্য কার্ডিয়াক রিফ্লেক্টরি পিরিয়ড। লিডোকেইন, হ্যাঁ এটাও ট্রু। মে কজ কনভালশন, পার্শিয়ালি ইফেক্টিভ ফর সুপ্রাভেন্ট্রিকুলার ডিসঅ্যারিথমিয়া। এখানে হবে এ বি ডি নাম্বারটা ফলস হবে, বাকিগুলি ট্রু হবে। সুপ্রাভেন্ট্রিকুলার ডিসঅ্যারিথমিয়াতে এটা দেওয়া হয় না। লিডোকেইন ফলোইং দ্য কজেস কনস্টিপেশন। ভ্যারাপেমিল কনস্টিপেশন করে, আয়রন করে। আর অ্যান্টাসিড কন্টেইনিং ম্যাগনেসিয়াম নাকি অ্যালুমিনিয়াম, কোনটা কনস্টিপেশন করে? অ্যান্টাসিডের মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একসাথে দেওয়া হয় যাতে অ্যালুমিনিয়ামের জন্য কনস্টিপেশন না হয় আর ম্যাগনেসিয়ামের জন্য ডায়রিয়া না হয়। তাহলে এখানে ট্রু হবে অ্যান্টাসিড কন্টেইনিং অ্যালুমিনিয়াম, ভ্যারাপেমিল আর আয়রন। আয়রনটা ভ্যারি করে অ্যাবজর্পশনের উপর। কোনো পেশেন্টের অ্যাবজর্পশন যদি বেশি হয় আয়রনের, তার ক্ষেত্রে কনস্টিপেশন হবে। এখানে তোমরা ট্রু দিবে। মেকানিজম বাই হুইচ আর্গমেন্টিন স্টপ ইউটেরাইন ব্লিডিং। এটা তো একটু আগে পড়েছি যে ইউটেরাইন মাসল টোনটাকে বাড়াবে, মাসল কন্ট্রাক্ট করবে, তাই। কি কি ড্রাগ গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস ডেফিসিয়েন্সি থাকলে দিতে পারবো না? পাইরিমিথামিন দিব না, আর প্রিমাকুইন দিব না। অটোটক্সিসিটি, এটা তো রিপিট। ফলোইং অ্যান্টিমাইক্রোবিয়ালস আর সেফ ইন প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে কোন কোন অ্যান্টিমাইক্রোবিয়াল দিতে পারবো আমরা? আর্টিসোনেট, প্রোগুয়ানিল, প্রিমাকুইন, কুইনাইন নাকি টেট্রাসাইক্লিন। কুইনাইনটা আমরা দিতে পারি না, কারণ কুইনাইন কি করে, লেবারটাকে ডিলে করে। টেট্রাসাইক্লিন আমরা দিব না, কারণ টেট্রাসাইক্লিন কি করবে, ফিটাস বনে তারপর টিথে জমা হবে। আর্টিসোনেট, প্রোগুয়ানিল। আর্টিসোনেট কি দিতে পারি? এক মিনিট দাঁড়াও।
হ্যাঁ, আর্টিসোনেটটা দেওয়া যায় প্রেগনেন্সিতে। তার মানে এখানে সেফ হবে আর্টিসোনেট, কুইনাইন টেট্রাসাইক্লিন দিতে পারবো না। কুইনাইন কিন্তু বলে যে ডিলে লেবার করে, কিন্তু প্রেগনেন্সিতে কুইনাইন দেয়। ফার্স্ট ট্রাইমেস্টার আর সেকেন্ড ট্রাইমেস্টারে তুমি দিতে পারবে, তার মানে এটা তুমি ট্রু দিতে পারো। থার্ড ট্রাইমেস্টারে এটা লেবারকে ডিলে করবে, কিন্তু ফার্স্ট আর সেকেন্ড ট্রাইমেস্টারে ম্যালেরিয়া হলে তুমি দিতে পারবে কুইনাইন। প্রোগুয়ানিলটা হবে ফলস। প্রিমাকুইনও হবে ফলস। তার মানে প্রোগুয়ানিল আর প্রিমাকুইন এই দুটা প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না। আর কুইনটা একটু কন্ট্রোভার্সিয়াল। এটা তোমরা এই তিনটা ফলস দিও, কারণ কুইনাইনটা যেহেতু লেবারটাকে ডিলে করে, এটা প্রেগন্যান্সিতে না দেওয়াই সেফ। তোমরা এখানে ফলোইং অ্যান্টিবায়োটিক আর সেফ ইন প্রেগন্যান্সি, এখানে শুধু আর্টিসোনেটটা ট্রু দিবে, বাকিগুলি ফলস দিবে। দেখো এটা হলো নভেম্বর 18 19 নাম্বার কোশ্চেনে আর্টিসোনেটটা ট্রু দিবে, বাকিগুলি ফলস দিবে। আর মেথিসিলিন রেজিস্ট্যান্সে কি দিব? ভ্যানকোমাইসিন, রিফাম্পিসিন, ফুসিডিক অ্যাসিড। আজকে এই পর্যন্ত থাক। আমরা তোমাদের পরীক্ষাটা শেষ হোক সেকেন্ড টার্মের, তারপর আমরা আমাদের কাছে যেহেতু 10টা এমসিকিউ আছে, আমরা ওটা 2টা ক্লাসে বা 3টা ক্লাসে ভাগ করে সবগুলি আবার প্রফের এমসিকিউ গুলি আবার রিভাইজ করবো। আর তোমরা এই পরীক্ষায় 10টা এমসিকিউ আসবে, চেষ্টা করবে যে সেকেন্ড টার্মের এমসিকিউ গুলি প্রফের সলভ করে নিতে। এমসিকিউ সহজ আসবে, চিন্তার কিছু নাই। আর এসএকিউ শর্ট আসবে, কিন্তু যেহেতু তোমরা টাইপ করে দিবে, একটু ভালো করে পড়বে যাতে সাথে সাথে মনে করে দিতে পারো। সময়টা সম্ভবত 1 ঘন্টা, আমাকে জহির স্যার যেটা বলেছেন, সময়টা 1 ঘন্টা থাকবে। আর মার্কস ডিস্ট্রিবিউশন তো বলেছি, টোটাল 15 মার্কস থাকবে। এমসিকিউ 10, এসএকিউ 40। তোমাদের 13টা কোশ্চেন আনসার করতে হবে, এক একটাতে 3 নাম্বার করে থাকবে। প্রশ্ন খুব শর্ট থাকবে, ভালো করে মুখস্থ করবে যাতে দিতে পারো। কারো কোনো প্রশ্ন আছে পরীক্ষা নিয়ে? ম্যাম একটা কোশ্চেনে কি একটাই কোশ্চেন থাকবে? এসএকিউ তে? জি ম্যাম, 13টা যে 13টার মধ্যে মানে হ্যাঁ, মানে প্রশ্ন ছোট দিতে হবে, যেহেতু তোমরা সময় পাবে মনে হয় 4 মিনিট করে সম্ভবত। দেখো 1 ঘন্টায় 60 মিনিট, তোমাদের এমসিকিউ তে যদি 10 মিনিট চলে যায় 50 মিনিট থাকবে। 40 মার্কে 50 মিনিট, তোমরা সম্ভবত 4 মিনিট করে সময় পাবে। না, প্রশ্ন একটাই দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা সময়ে করে দিতে পারো। প্রশ্ন এখনো করিনি তাই বলতে পারছি না, কিন্তু প্রশ্ন মোটামুটি সহজ হবে। প্রফের কোশ্চেন গুলি সলভ করবে, ঠিক আছে? আর সবাই চেষ্টা করবে সেকেন্ড টার্মটা যাতে এর মধ্যে রিভাইজ হয়ে যায়। তাহলে আজকে ম্যাম রিটেনের জন্য সিইউ করব নাকি ম্যাম মানে ওভারঅল জাস্ট করে যাব? হ্যাঁ সিইউ পড়লে প্রফের কোশ্চেন গুলি পড়বে। হ্যাঁ, ওখান থেকে আসবে, কিন্তু একটু বাইরে থেকেও আসবে, একেবারে ওখান থেকেও যে আসবে তা না। 2-1টা ধরো ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট ইম্পর্টেন্ট, বাইরে থেকেও দিব। কিন্তু প্রফের কোশ্চেন সবসময়, এটা তো শুরু থেকে বলেছি যে প্রফের কোশ্চেন যাতে বাদ না থাকে, সব করতে হবে। প্রফের এমসিকিউ